বিশাল এক বনেদি পরিবারে বউ হয়ে আসে জুই। তবে নতুন বউ বাড়িতে পা রাখার সাথে সাথেই তার শ্বশুর মশাই মারা যায়। আর এরপর থেকে এই বাড়িতে ঘটতে থাকে একের পর এক অস্বাভাবিক মৃত্যু। তবে কি এই জুই মেয়েটাই অপয়া, নাকি সবই এই বাড়ির কুলদেবী রঙ্কিনী দেবীর অভিশাপ? এই সকল মৃত্যুর পেছনের আসল রহস্য কি? তাছাড়া অন্যান্য বনেদি বাড়ির মতো এই বাড়িতেও ছিল গোপন কিছু কেচ্ছা। সেই সবই আমরা জানতে পারবো আজকের গল্প রঙ্কিনী ভবনে। চলুন তাহলে আর দেরি না করে মূল গল্পে প্রবেশ করা যাক। শুরুতেই আমরা জ্যোতিকা নামের একটা মেয়েকে দেখি। আজ তার বিয়ে হয়েছে, বেশ আয়োজন করেই তার বিয়ে সম্পন্ন হয়। জ্যোতিকার বান্ধবী ছিল ফুলি। সে তাকে বলতে থাকে, আমার না খুব চিন্তা হচ্ছে রে, আমি ওই বাড়ির কাউকে চিনি না, কাউকে ঠিকমতো জানিও না, কিভাবে থাকবো আমি সেখানে? ফুলি এসব শুনে বলে, সে কি রে, এত ভালো শ্বশুর বাড়ি পাবি, তাহলে সমস্যা কোথায়? দেখতে দেখতে সব ঠিক হয়ে যাবে, আর চেনা চেনা তো হয়েই যাবে এক সময়, তখন আর কোনো সমস্যা হবে না। জ্যোতিকা বলে, আমার স্বামীকেও তো আমি চিনি না, সে কি আমাকে এভাবে ভালোবাসবে? ফুলি বলতে থাকে, শুধু ভালোবাসবে না, বরং তোকে তো সে চোখে হারাবে, তাই আর এত চিন্তা করিস না তো, চল। বাইরেই জ্যোতি অর্থাৎ জ্যোতিকার হাজবেন্ড আদি ছিল। তাকে জ্যোতির বাবা বলে, আমার মেয়ের বড় ভাগ্য, তাই তোমার মতো জীবন সঙ্গীকে পাচ্ছে। তবে আমার একটাই অনুরোধ থাকবে, তুমি আমার মেয়েটাকে একটু দেখে রেখো, ভালো রেখো। আদি বলতে থাকে, আপনারা এভাবে বলবেন না প্লিজ, আপনারা তো সব জেনে শুনেই বিয়েতে রাজি হয়েছেন। এখন এখানে কি সব তারা জেনে শুনে বিয়েতে রাজি হয়েছে তা তো পরবর্তীতেই জানা যাবে, আপাতত এই সম্পর্কে কিছুই বলা হয় না। যাক, এরপরই দেখা যায় এখান থেকে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হয় জ্যোতিকারা। তবে যাওয়ার পথে আদি একদম চুপ ছিল, সে একটা কথাও বলে না জ্যোতিকার সাথে। জ্যোতিকারও তো একটু আনইজি লাগছিল। তাকে তখন আদির ভাই বলে, বৌদি, আমাদের ছোট সাহেব কিন্তু বেশ ভালো গান পারেন। জ্যোতিকা এই কথা শুনে আদিকে বলে, সত্যি আপনি গান পারেন? আদি তো তখনও কথা বলে না, কিন্তু আদির ভাই বলতে থাকে, হ্যাঁ, আমাদের বাড়ির রঙ্কিনী দেবী আছে না, তার সমস্ত পুজোর গান তো উনিই করেন। জ্যোতিকা এই কথা শুনে বলে, রঙ্কিনী দেবী মানে কে উনি? আদির ভাই জানায়, উনি আমাদের বংশের কুল দেবী, আমরা অনেক মান্য করে চলি, তাই তো আমাদের বাড়ির নামও রঙ্কিনী ভবন রাখা হয়েছে। বাবার মুখে শুনেছি আমাদের দাদা নাকি একবার পানি থেকে কুড়িয়ে পেয়েছিলেন এই রঙ্কিনী দেবীর মূর্তি, আর তারপর থেকে এই বাড়ির ব্যবসা বাণিজ্য ফুলে ফেপে উঠেছিল। তাই দাদু বিশ্বাস করত রঙ্কিনী হচ্ছে এই ঘরের মেয়ে, তাই তাকে এখানেই রাখা হয়েছে। আর দাদা মারা যাওয়ার পর থেকে মাই নিজ হাতে রঙ্কিনী দেবীর সেবা করেন, সবসময় তার পুজোও করেন। যদি রঙ্কিনী দেবী খুশি থাকেন তাহলে সব ভালো হয়, আর যদি একবার উনি রেগে যান তাহলে তো। এতটুক বলার সাথে সাথে আদি তাকে থামিয়ে দেয় আর বলে, তাড়াতাড়ি গাড়ি চালা শুভ, লগ্নে বাড়ি পৌঁছাতে হবে, কথা বলে এত সময় নষ্ট করিস না তো। জ্যোতিকা তখন আদিকে বলতে থাকে, আচ্ছা একটা কথা জিজ্ঞেস করব, তোমার কি এই বিয়েতে মত ছিল না? আদি তো এই প্রশ্নেরও কোনো উত্তর দেয় না। তখনই দেখা যায় পুলিশ অফিসার মানুষ চলে আসে সেখানে, আর সে এসেই গাড়ি থামায়। সে হচ্ছে জ্যোতিকার ছোটবেলার বন্ধু। জ্যোতিকা তো তাকে এখানে দেখে বলে, আরে মানুষ, তুই এখানে? এই বলেই সে গাড়ি থেকে নেমে যায় তার বন্ধু মানুষের সাথে কথা বলার জন্য। মানুষ তখন জ্যোতিকাকে উদ্দেশ্য করে বলতে থাকে, কি কেমন চমকে দিলাম? জ্যোতিকা বলে, আমি কথাই বলবো না তোর সাথে, তোকে আমি কত করে বলেছিলাম বিয়েতে আসতে, কিন্তু তুই তো আসলিই না। মানুষ বলতে থাকে, আসলে তোর বিয়ে হচ্ছে এটাই তো আমি হজম করতে পারছিলাম না, যে কিনা সকালে মর্নিং টি ছাড়া ঘুম থেকে উঠতো না, আজ সে অন্য কারো ঘরে চা নিয়ে দৌড়াবে সবার জন্য, ভাবতেই অবাক লাগছে। যাকগে, এই নে, তোর জন্য এই গিফটটা এনেছি। জ্যোতিকা তখন বলে, এইবারের জন্য বেঁচে গেলি। তারা কথা বলছিল, তখনই দেখা যায় বাইরে আসে আদি, আর সেই সময় তার সাথে মানুষকে পরিচয় করিয়ে দেয় জ্যোতিকা। মানুষ আদিকে বলে, আমি তার ছোটবেলার বন্ধু, এই এলাকাটা আমার থানার আন্ডারে আছে, যে কোনো সমস্যা হলে আমাকে জানাতে পারেন। আদি বলে, আমাদের বাড়িতে কখনো পুলিশের প্রয়োজন হয় না, আপনি হয়তো বা জানেন না, নতুন তো এখানে, পরে ঠিকই জানতে পারবেন। শুনুন, তবে আজ একটু তাড়া আছে, আমরা এখন যাচ্ছি। হ্যাঁ, এই বলেই সে জ্যোতিকাকে নিয়ে রওনা হয় বাড়ির উদ্দেশ্যে। বাড়ি পৌঁছানোর পরই দেখা যায় জ্যোতিকাকে তার শাশুড়ি পদ্মবরণ করে ঘরে তুলছিল। এরপরই তো জ্যোতিকা আলতা পায়ে বাড়ির মধ্যে প্রবেশ করে, আর সাথে সাথেই মারা যায় আদির বাবা। এসব দেখে তো জ্যোতিকা অনেক বেশি ঘাবড়ে যায়, আর পরিবারের মধ্যেও তখন তাকে নিয়ে কানাঘোষা চলতে থাকে। জ্যোতিকাকে নিয়ে এরপর আদির পরিবারের কাছে পণ্ডিত মশাই বলে, তোমার বাবা এমন এক মেয়েকে বাড়ির বউ হিসেবে আনলো যার পা দেওয়ার সাথে সাথে উনি মারা গেলেন। যদি উনি একটু ভালো ফ্যামিলির থেকে বেছে আনতেন মেয়ে, তাহলে হয়তো
আজ এই দিন দেখতে হতো না। আদি বলে বাবার মৃত্যুর জন্য জ্যোতিকা দায়ী নয়, তাই তাকে কোনোভাবেই দায়ী করবেন না। সে তো কেবলই বাড়িতে আসলো। পণ্ডিতের এসব কথাই কিন্তু জ্যোতিকারও খারাপ লাগে, তবে তার হাজবেন্ডের সাপোর্ট পেয়ে সে আবারও নিজেকে সামলে নেয়। শোকের বাড়ি হলেও নতুন বউ যেহেতু বাড়ি এসেছে, তাই তাকে কিছু রান্না করার জন্য বলে পদ্ম। জ্যোতিকাও রান্না করতে চলে আসে। তখনই তাকে এই বাড়ির কাজের মহিলা জবা বলে, তুমি কি সামান্য নিয়মও জানো না? কেউ মারা গেলে বাড়ির রান্নাঘরে আগুন জ্বালানো মানা, তাই বাইরে রান্না করো, আমি আসছি। জবা পরে জ্যোতিকাকে বলছিল, তোমার কপালটা সত্যিই খারাপ, এসেই নিজের শ্বশুরকে খেয়ে নিলে। সে এসব কথা বলছিল, তখনই সেখানে পদ্ম আসে আর এসেই জবাকে বলে সে আমাদের বাড়ির বউ, তাই তার সাথে কথা বললে ভেবে চিনতে বলবে। তার এখানে কি দোষ? কপাল তো আমার পোড়ার ছিল, তাই পুড়েছে। খামোখা অন্যের উপর কোনো কিছু চাপিয়ে দিবে না। আর জ্যোতিকা, তোমাকে সবাই আদর করে জুই ডাকে, তাই তো? কি ভাবছো আমি কিভাবে জানি? আসলে মায়েরা সবই জানে, চিন্তা করো না। এটা আজ থেকে তোমারও বাড়ি, আর ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে, দেখো। যাক, এরপরই খেতে বসে সবাই। তখনই পদ্মর ছেলে রুদ্র রেগে মেগে খাবারই ফেলে দেয় আর বলতে থাকে, আমি এই মহিলার হাতে খাবো না। সে আমার বাবাকে মেরেছে। আমি আগেই বলেছি এই মহিলা আমাদের জন্য ঠিক নয়। কমলিনীকে ফিরিয়ে আনো। কমলিনী থাকলে কিচ্ছু হতো না, সব ভালো থাকতো। আমি বলছি তো, এই মহিলাই আমার বাবাকে খেয়েছে। সে একটা অলক্ষী। আদি তো এসব শুনে রুদ্রকে টেনে টুনে রুমে নিয়ে যায়। আর তখন পদ্ম বলে, এ ছেলের কি সমস্যা? সে কি চাইছে? আমাদেরকে রঙ্কিনী দেবী অভিশাপ দিয়ে শেষ করে দিক? এবার পদ্ম জুইকে বলে, রুদ্রর কথায় তুমি ভয় পেও না। আসলে হঠাৎ করে এই সবকিছু হয়েছে তো, তাই সে এরকম রেগে আছে, আর কিছু না। একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। নিয়ম অনুযায়ী কাল তোমাদের ফুলসজ্জা হওয়ার কথা, কিন্তু আমি চাইছিলাম বাড়ির রিচুয়ালস গুলো শেষ হওয়ার আগ পর্যন্ত তুমি আর আদি আলাদাই থাকো। তাই এখন থেকে তুমি ছুটির রুমে থাকবে, ঠিক আছে? জুই তখন বলে, হ্যাঁ ঠিক আছে। এবার ছুটির রুমে এসে জুই যখন বলতে থাকে, মা কিছুদিন এখানে থাকতে বললেন, ছুটি তখন বলে, তুমি নতুন বউ, নতুন বউকে এই ঘরে মানায় নাকি? তোমাকে আমি আরো ভালো জায়গায় নিয়ে যাচ্ছি, আসো। এবার দেখা যায় জুইকে কাজের মহিলা জবার ঘরে দিয়ে চলে যায় সে। অর্থাৎ জুইকে এরা রীতিমতো অপমান আর টর্চার করছিল মানসিকভাবে, আর সে কিছু বলতেও পারছিল না। জবার পর জুই অর্থাৎ জ্যোতিকাকে বলে যে এখন থেকে সবকিছুই তোমাকে সহ্য করতে হবে, তাই অভ্যাস করে নাও। যতই অভ্যাস করবে ততই তোমার জন্য ভালো। তোমার ভাগ্য তো আর বদলাবে না, এইসবই এখন হবে। তখন জুইয়ের মনে পড়ে কমলিনী নামটা, যার রুদ্র বলেছিল। জুই তখন জবাকে জিজ্ঞেস করে, আচ্ছা কমলিনীকে? জবা জানায় এ বাড়ির মেজ বউ। জুই তখন জিজ্ঞেস করে, কোথায় সে? জবা বলে সে মারা গেছে রঙ্কিনী দেবীর অভিশাপে। এরপরে অন্য একটা দৃশ্য দেখা যায়। সেখানে আমরা একটা মেয়েকে দেখি যে তার মায়ের কাছে অনেক আবদার করছিল স্কুলে যাবে, পড়াশোনা করবে বলে, কিন্তু তার মা তাকে বলে, তুই কি কোনো বড় লোকের মেয়ে যে তুই এসব করবি? তোকে বিয়ে দিতেই তোর বাবার রক্ত জল ঝরবে, তার উপর বলছিস পড়াশোনা করবি? তুই ঘরে রান্না কর, আর তোর ভাই একমাত্র পড়াশোনা করবে, বুঝলি? তো মেয়েটা এই কথায় খুবই কষ্ট পায়, কিন্তু গরিব বলে তার কিছু বলারও থাকে না। অন্যদিকে পরদিন সকালেই জুই কমলিনীর ব্যাপারটা নিয়ে ভাবছিল। সে তো এই ব্যাপারটা নিয়ে বেশ কৌতূহলী হয়ে ওঠে। এর মধ্যে সে আবার আদিকে চা দেয়। আদিও চাটা খেয়ে বলে, বাহ, চাটা তো বেশ ভালো হয়েছে। সেই সময় জবা আসে আর জুইকে বলে, এখন এই নতুন শাড়িটা পরা বন্ধ করো, এটা এই সময় মানায় না। জুইয়ের পর পদ্মকে এসে চা দেয় আর বলে, আমার শাড়ির দরকার ছিল। জবা মাসি বলল, এই সময় নতুন শাড়ি পরতে নেই। পদ্ম বলে, হ্যাঁ ঠিক আছে, তুমি ছুটির রুম থেকে নিয়ে নিও। তো এরপরে জুই একটা শাড়ি পরে বাইরে আসে। তখনই ছুটি বলে, এই চাটা রুদ্র ভাইয়ের রুমে দিয়ে আসো তো, তাকে ডাক্তার দেখতে এসেছে। এখন রুদ্র জুইকে এই শাড়িতে দেখেই কমলিনী ভেবে বসে আর তাকে জড়িয়ে ধরে। এরপর বলতে থাকে, আমি জানতাম কমলিনী তুমি ফিরে আসবে, তোমার কিছুই হয়নি। এই সবকিছু দেখে তো জুই একেবারে হতবাক হয়ে যায়। সেই সময় আদি আর পদ্ম এসে জুইকে তার হাত থেকে ছাড়ায়। ডাক্তার তখন মেডিসিন দিয়ে রুদ্রকে শান্ত করে। জুই তো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, তাই সে দ্রুত পদ্মর পেছনে চলে যায়। পদ্ম তখন ছুটিকে বলে, কি ব্যাপার, তোমার ঘরে কমলিনীর শাড়ি কি করে আসলো? ভুলে যেও না, রুদ্ররাজ এই অবস্থার জন্য দায়ী সেই কমলিনী। এখান থেকে দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে। দেখা যায় কমলিনীর সাথে রুদ্রর দেখা হয় একটা জঙ্গলে, যেখানে কমলিনী ফরেস্ট রুলস ভেঙে ছবি তুলছিল। সেই সময় রুদ্র এসে তাকে বাঁচায় হিংস্র প্রাণীর হাত থেকে আর বলে, আপনি রুলস ভেঙে এসব করছেন কেন? বারবার তো মানা করা হয়েছিল। কমলিনী বলতে থাকে,
আমার রুলস ভেঙে কাজ করতে ভালো লাগে, কি করবেন, গ্রেফতার করবেন? তাহলে করুন। কমলিনীর এরকম অ্যাটিটিউডই রুদ্রকে অনেক বেশি ইমপ্রেসড করে। এখান থেকেই দৃশ্য চলে আসে বর্তমানে। দেখা যায় জুই কান্না করছিল, তাই পদ্ম জুইকে বলে, কেঁদো না প্লিজ, আসলে আমার ছেলে রুদ্রটা এরকম ছিল না আগে। এই সবকিছু হয়েছে তার বিয়ের পর। তার বিয়েটাই তাকে একেবারে ধ্বংস করে দিয়ে গেল। আমার অনুমতি ছাড়া রুদ্র কখনো কিছু করত না, কিন্তু একদিন সে কমলিনীকে বিয়ে করে নিয়ে আসে। আমাদের কারো কাছে শোনার প্রয়োজনও মনে করেনি। তার বাবা তো এসব দেখে খুব রেগে গিয়েছিল, কিন্তু আমি রুদ্রর ভালোবাসা হিসেবেই কমলিনীকে গ্রহণ করি। আর সেটাই হয় আমার ভুল। লক্ষ্মী ভেবে অলক্ষ্মীকে ঘরে তুলি। সারা দিন সে মদ সিগারেট খেত, আর রাতে রুদ্র এই নিয়েই তার দিন কাটত। এইসব করে করে রুদ্র একটা সময় পর বিরক্ত হতে থাকে। তাদের দেখলে কেউ বলতোই না এটা তাদের ভালোবাসার বিয়ে। সারাক্ষণ ঝগড়াই করতো তারা। একটা সময় একটু ভালোভাবে থাকতে দেখিনি। তার কিছু সময় পর রুদ্র বাড়িতেও আসতো না রাতে। এভাবেই দিন যেতে থাকে। তবে হঠাৎ করে কমলিনী একদিন আমাকে এসে বলে রঙ্কিনী দেবীর পূজা করা শিখবে সে। আমিও তাকে শিখিয়ে দেই। সে সেটা শিখে পূজাও করতে থাকে, রান্নাটাও শিখে নেয়। সে অনেক চেষ্টা করতে থাকে রুদ্রর মন ফিরে পাওয়ার জন্য, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে যায়। রুদ্র তাকে আর ভালোবাসে না। আসলে বিয়েটা রুদ্র এত তাড়াহুড়োতে করেছে যে হয়তোবা ভালো লাগাকেই সে ভালোবাসা ভেবে নিয়েছিল। না হলে এমনটা হতো না যদি সে সত্যিই তাকে ভালোবেসে বিয়ে করত। আর এ কারণেই বিয়ের পর তার সেই ভালো লাগাটা কেটে যায় আর ঝগড়া হতে শুরু করে। একদিন তার সাথে অনেক ঝগড়া করে কমলিনী আমাকে বলতে থাকে যে এখন আপনার রঙ্কিনী দেবী রাখবেন না। রুদ্র বলতে থাকে তোমার আর আমার মাঝে দেবী কি করবে, কিচ্ছু করতে পারবে না। কমলিনী তখন রেগে মেগে বলে কিছু যখন করতেই পারবে না তখন তাকে ফেলেই দিব। এই বলেই সে রঙ্কিনী দেবীকে আমাদের পানির নলকূপে ফেলে দেয়। এত রকচটা মেয়ে যে রাগের বশে অনেক বড় পাপ করে ফেলে। তারপরই এক রাতে সেই নলকূপেই পড়ে মারা যায়। আসলে সে তার পাপের শাস্তি পেয়েছে যা রঙ্কিনী দেবী দিয়েছিল তাকে। কিন্তু আমার রুদ্র ভাবে কমলিনী মারা গিয়েছে তার অবহেলার জন্য, আর এই নিয়েই সে অনুশোচনায় আজ এভাবে অসুস্থ হয়ে পড়েছে। তুমি প্লিজ রুদ্রর ভুলের শাস্তি আমার আদিকে দিও না। এসব বলে পদ্ম যাওয়ার পরই জবা জুইকে বলতে থাকে মেজ বউ খুব ভালোবাসতো আমাকে, অনেক ভালোও ছিল, কিন্তু মেজ দাদার এই বিয়ের 1 বছরের মাথাতেই মনটা ঘুরে যায়। সেই থেকেই আমাদের মেজ বউয়ের মুখের হাসি চিরতরে হারিয়ে যায়। সে সারাটা দিন মন মরা হয়ে থাকতে শুরু করে। একদিন তো গ্রামের কিছু লোক এসে বাড়িতে বলে যায় যে মেজ দাদা মেয়েদের সাথে সম্পর্ক করছে। এই কথা জানার পর মেজ বউ সেদিন খুব অপমানিত হয়। তার অনেক বেশি খারাপ লাগে যে স্বামীর জন্য আজ এভাবে অপমানিত হতে হলো। বর্তমানে দেখা যায় পদ্মর সাথে দুজন মহিলা দেখা করতে আসে। তখন তারা জুইকে দেখে পদ্মকে জিজ্ঞেস করে কে সে। পদ্ম জানায় সে আদির বউ। মহিলাটা বলে আদির বউ মানে? সে যদি আদির বউ হয় তাহলে মঞ্জুরির কি হবে? না মানে আজ যদি আপনার বড় বউ বল্লরী বেঁচে থাকতো তাহলে কি আপনি একই কথা বলতে পারতেন? এই সব কথা আড়াল থেকে জুই শুনতে পায়। এসব শুনে তো সে একেবারেই শকড হয়ে যায়, কারণ তার তো এসব কিছু জানাই ছিল না। জুই তখন মহিলা দুটোকে বাইরে ডাকে আর জিজ্ঞেস করে আপনারা ভেতরে কি বলছিলেন? এই বাড়ির বড় বউ কিভাবে মারা গেল? তখন একজন মহিলা বলে এই বাড়ির বড় বউ বল্লরী আমার মেয়ে ছিল। সে জীবন্ত আগুনে পুড়ে মারা যায়। দৃশ্য আবারও সেই গরিব মেয়েটার কাছে আসে। তবে আমি বলি এটা একটা অতীতের সিন হতে পারে। এই মেয়েটা রঙ্কিনী ভবনেরই কেউ। বর্তমানে দেখা যায় মেয়েটা আজ তার ভাইয়ের থেকেও ভালো তীর চালায়। আর এই ব্যাপারটা সে তার বাবাকে খুশি হয়ে বললে তার বাবাও তাকে বেশ বকাবকি করে আর বলে তুই কি কোথাওকার রাজকন্যা? তুই কেন তীর চালাবি? তুই রান্নাঘরে রান্না করবি, বাড়ির কাজ করবি, যা তো যা, চুপচাপ কাজে যা। বর্তমানে জুইকে বল্লরীর মা বলে আমার মেয়ে নাকি আত্মহনন করেছিল, এটাই শুনেছি। জুই বলতে থাকে কিন্তু কেন করেছিলেন? তার মা বলে আমি জানি না, আমার মেয়ের মন খুব নরম ছিল, সে একটুতেই খুব কষ্ট পেত। আমাকে সবসময় বলতো প্রথম থেকেই নাকি তার মনে হতো এই বাড়ির কেউ তাকে বড় বউয়ের মর্যাদা দেয় না। এখান থেকে দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে। দেখা যায় প্রথমে বল্লরী একটু বাচ্চামো আচরণ করলেও পরে সেই সংসারের সব দায়িত্ব নিয়ে নিতে পারে। রান্না থেকে শুরু করে বাড়ির সবার দেখাশোনা সবকিছু সে করত। কিন্তু একদিন ডাক্তার জানায় বল্লরীর মা হতে সমস্যা হতে পারে, তাই কিছু টেস্ট করাতে হবে। বল্লরীকে এরপর অনেক রকম ডাক্তার কবিরাজও দেখানো হয়, কিন্তু কোথাও কোনো ভালো ফলাফল আসে না। বল্লরী মা হতে পারবে না এটাই ডাক্তার জানায়। এই ঘটনায় বল্লরী অনেক বেশি ডিপ্রেশনে চলে যায়। তার মাথায় নানান রকমের চিন্তা আসতে থাকে। তাই সে আদির সাথে
তার বোনের বিয়ে ঠিক করে। যেহেতু সে মা হতে পারবে না, তাই তার বোনকে বিয়ে করাবে, যেন এই বাড়ি একটা বংশধর পায়। আর এই সবের মধ্যেই একদিন বল্লরী মারা যায়। কেন মারা গেল, কি কারণে মারা গেল, সেইটা অজানা। তো রাতে যখন সবাই খাবার খেতে বসে, তখন পদ্ম বলে আজ বল্লরীর মা বিনোদিনী এসেছিল মঞ্জুরিকে নিয়ে। তখন জুই বলে ভাগ্যিস এসেছিল, তাই তো জানতে পারলাম আদির বিয়ে তার সাথে ঠিক হয়েছিল। তুমি তো আমাকে কিছু জানাওই নি এই নিয়ে। তখন বল্লরীর হাজবেন্ড শিবু বলে এখানে বলার কি আছে, বল্লরীর পাগলামি বন্ধ করতে মা সেদিন হ্যাঁ বলেছিল। জুই বলে মানে? শিবু বলে মানে বল্লরীর মাথা খারাপ হয়ে গিয়েছিল। বিয়ের দিন প্রথমেই আমি জানতে পারি বল্লরীর মানসিক সমস্যা আছে। সে একটুতেই রেগে যায় আর খুব বেশি ওভার থিঙ্ক করে। তার মা আমাদেরকে তার মানসিক সমস্যার কথা লুকিয়ে বিয়ে দেয়, কারণ তার বিয়ে বারবার ভেঙে যেত। আমি তো এই বিয়ে মানতেই চাইনি এত বড় ধোকা খাওয়ার পর। কিন্তু আমার মা আমাকে রিকোয়েস্ট করে বলে যে বল্লরী বউ হয়ে এসে পড়েছে যখন, তখন তাকে বড় বউয়ের মর্যাদাই রাখা হবে। সেই মতোই সব চলছিল। শুরুতে তার পাগলামি কম ছিল, ম্যানেজ করার মতো, কিন্তু যখন সে জানতে পারে যে সে মা হতে পারবে না, তখনই তার পাগলামি সীমা ছাড়িয়ে যায়। দিন রাত সে রঙ্কিনী দেবীর পুজো করত বাচ্চার জন্য। এমন কোনো কাজ নেই যে সে করেনি। এইভাবে তার মানসিক অবস্থা আরো খারাপ হতে থাকে। আমাকেও মেয়েদের সাথে কাজ করতে দেখলে সন্দেহ করত, আজে বাজে কথা বলতো। তাই একদিন সে মাকে জোর করে বলে তার বোনের সাথে আদির বিয়ে ঠিক করতে। মাও বাধ্য হয়ে হ্যাঁ বলে। সে তার মায়ের বাড়ি চলে যায় তখন, কিন্তু হঠাৎই একদিন ফিরে আসে। এসেই সে আমার মায়ের সাথে খারাপ আচরণ করতে থাকে। আর মাকে তো সে রেগে মেগে থাপ্পড়ই দিয়ে দেয়। আমার মাকে থাপ্পড় দেওয়াটা রঙ্কিনী দেবী কোনোভাবেই সহ্য করতে পারেনি, কারণ তিনি অন্যায় একদম মাফ করেন না। আর রঙ্কিনী দেবীর অভিশাপের ফলেই সে মারা যায়। আমি তো এটাই বিশ্বাস করি। মাত্র 2 দিনের জন্য কাজে বাইরে যাই, তার মধ্যেই এত সব কাহিনী ঘটে যায়। এই বলেই শিবু কান্না করে ফেলে। এই সবকিছু জানার পর রাতে শান্তিতে ঘুমাতেই পারছিল না জুই। সে বুঝতে পারছিল তার সাথেও তো এই বাড়িতে অমর্যাদা হচ্ছে। কাজের লোকের ঘরে তাকে থাকতে দেওয়া হয়েছে, অথচ সেই বাড়ির বউ। তাই জুয়ের কোথাও গিয়ে সন্দেহ হচ্ছিল যে সমস্ত দোষ হয়তো বা এই বাড়ির মৃত বৌদির ছিল না, এখানে অন্য কোনো রহস্য জট বেঁধে আছে। এইভাবে জুই বাইরে আসে, আর সেখানেই ধাক্কা খেয়ে পায় একটা ছবি, যে ছবিতে বিয়ের সাজে ছিল আদি এবং অন্য একটা মেয়ে। অর্থাৎ আদি জুয়ের আগেও একটা বিয়ে করেছিল, যা জুই জানেও না। দৃশ্য আবারও অতীতে আসে, যেখানে আজ সেই মেয়েটা তার ভাইয়ের বদলে নাচ করছিল, যে নাচটা তার ভাই পারছিল না। তার ভাই দিদিকে এত ভালো নাচ করতে দেখে হিংসেতে পড়ে ডাক দেয় তার মাকে, আর বলে মা দেখো দেখো, দিদি নাচ করছে আমার মাস্ক পরে। তার মা তখন এসেই মেয়েটাকে চুল ধরে আচ্ছা মতো মারে, আর আবারও বলে তুই রানী না যে যা ইচ্ছা তাই করতে পারবি, মেয়ে হয়েও এত কিসের শখরে তোর, চুপচাপ চল, ফাঁকিবাজ মেয়ে, কাজ কর। এসব বলেই তাকে চুল ধরে টেনে টুনে নিয়ে চলে যায়। বর্তমানে সকালে উঠে আদি দেখে জুই ব্যাগ গুছিয়ে বলছে বাড়ি চলে যাবে। আদি তখন তাকে আটকায় আর বলে বাড়ি যাবে মানে? কি হয়েছে আমাকে আগে বলো, কোথায় সমস্যা হচ্ছে? জুই বলে এই ছবিটা কার, কি হলো বলো এটা কি? আদি তখন তার বিয়ের ছবিটা দেখে একেবারেই চুপ হয়ে যায়। তারপরে সে বলে তার প্রথম স্ত্রী সিন্ধুজার ব্যাপারে। আদির দেখা হয় তার সাথে একটা গ্রামের নাচের অনুষ্ঠানে। সেখানেই আদি প্রথম দেখাতে তাকে পছন্দ করে ফেলে, কারণ তার কাছে সিন্ধুজাকে সবচেয়ে আলাদা মনে হয়েছে। ধীরে ধীরে তারা কথা বলে, দেখাও করে, আর একে অপরকে ভালোবেসে ফেলে। ভালোবেসে তারা বিয়েটাও করে ফেলে। সবকিছুই ঠিকঠাক যাচ্ছিল। আদি আর সিন্ধুজা খুব ভালোভাবে নিজেদের সংসার করছিল, কিন্তু এক রাতে হঠাৎ করেই সিন্ধুজার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তার ইনহেলারটাও আদি তখন খুঁজে পাচ্ছিল না, রুমে ছিল না কোনো কারণে। তাই গাড়ি থেকে আদির ভাই সেটা নিয়ে আসতে আসতে সিন্ধুজা আদির কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর এভাবেই হঠাৎ করে সিন্ধুজা মারা যায়। আদি সেদিন খুব কাঁদে, আর নিজের মনকে প্রস্তুতি করতে পারে না অন্য কাউকে ভালোবেসে বিয়ে করার জন্য। এই জুইয়ের সাথে তার বিয়েটাও ছিল বাধ্য হয়ে করা। আদি এবার জুইকে বলে আমি আর কাউকে সিন্ধুজার মতো ভালোবাসতে পারবো না, আমি সেই অবস্থাতেই আর নেই। তবে আমি ওয়াদা করছি জুই, তোমার সমস্ত দায়িত্ব একজন হাজবেন্ড হিসেবে আমি নিব। জুই বলে এই কথাটা আমাকে বিয়ের আগে কেন বললে না? তুমি তো নিজ ইচ্ছায় বিয়েটা করেছিলে, তাহলে আমাকে কেন ঠকালে? আদি বলে তোমার মা বাবা সবটা জানতেন, ওনারা জেনে শুনেই বিয়ে দিয়েছিলেন। জুই তো সাথে সাথে তার মাকে কল করে আর বলে মা তোমরা কিভাবে আমার সাথে এমনটা করতে পারলে, আমার থেকে এত বড় সত্য লুকিয়ে গেলে। তার মা বলে আমাদের ভুল বুঝিস না, আদির বাবা সোমনাথ বাবু আমাদের খারাপ সময়ে পাশে ছিলেন। যদি উনি টাকা নিয়ে হেল্প না করতেন তাহলে আমরা পথে বসতাম। তাই উনি যখন বিয়ের প্রস্তাব দেন তখন আর আমরা মানা করতে পারিনি। জুই তখন বলে তার মানে আমাকে টাকার বিনিময়ে বিয়ে দিয়েছিলে? তার মা বলে এত কথা কেন বলছিস, মানুষ কি 2 বিয়ে করে না?
তাতে কি হয়েছে? তাছাড়া তাদের কত বড় মন বলতো? তোর বিয়ের দিন তোর শ্বশুর মারা গেল, তাও তারা তোকে কিচ্ছু বলে না। এত বড় পরিবারের বউ হতে পেরেছিস, এটাই তো তোর কপাল। তাছাড়া আমরা আর তোর দায়িত্ব পালন করতে পারবো না, তাই যেখানে আছিস সেখানেই খুশি থাক। এই বলে জুঁইয়ের মা কল কেটে দেয়। রাতে জুঁইকে আদি এসে বলে, তোমার নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে, তাই এখানে কিছু সাইন করে দাও তো। জুঁই বলে, আমার এসব লাগবে না। আদি বলতে থাকে, তোমার না লাগলেও আমার তো একটা দায়িত্ব আছে, তাই এটা করতে হবে। এরপরই সাইনটা করে দেয় জুঁই। আদি সেই সাইন নিয়ে যখন নিচে আসে তখনই রুদ্র বলে, সাইন নিয়েছিস? আগের বউকে খুন করে এখন এটাকে ধরবি? তুই তো একটা খুনি। তুই তোর বড় বৌদিকে, কমলিনীকে আর নিজের বউকেও খুন করেছিস। আমি জানি তুই খুনি। আদি তখন খুব রেগে যায় আর বলে, তুই কি বললি? আমি খুনি? আমি খুন করেছি? তুই এত পাগল কিভাবে হলি? এই সব কথা উপর থেকে জুঁই শুনে ফেলে। আর এসব শুনে তো সে প্রচন্ড ভয় পেয়ে যায় আর দ্রুত লুকিয়ে লুকিয়ে কল করে মানুষকে। সে মানুষকে বলতে থাকে, আমাকে বাঁচা মানুষ। মানুষ বলে, কি রে, কি হয়েছে? জুঁই তখন সবটা তাকে খুলে বলে। মানুষ বলে, তাহলে একবার তুই রুদ্রর সাথে কথা বল, হয়তোবা সে কিছু জেনে থাকতে পারে। জুঁই বলে, না রে, সে আমাকে দেখলেই যেন কেমন একটা আচরণ করে। সে মানসিকভাবে অসুস্থ। মানুষ বলে, মানসিকভাবে অসুস্থ নাকি কেউ তাকে ইচ্ছে করেই অসুস্থ বানিয়ে রাখছে? এটা জানতে হলে তুই সাহস করে আগে কথা বল। আর একবার সাহস করতে পারলেই অনেক প্রমাণ তোর হাতে চলে আসবে, আর আমরাও কাজটা করতে পারবো। এবার পরদিনই চা নিয়ে জুঁই রুদ্রর ঘরে আসে, কিন্তু সেখানে রুদ্র ছিল না। তাই সবাই মিলে তাকে খুঁজতে যাচ্ছিল। কিন্তু ওই সময় জবা বলে, সবাই মন্দিরে আসো, জলদি। মন্দিরে গিয়ে দেখা যায় সেখানে রুদ্র মরে পড়ে আছে। সবাই তো তার এরকম হঠাৎ মৃত্যুতে একেবারে শকড হয়ে যায়। রুদ্রর বোন ছুটির সাথে রাতে তার ঝগড়া হয়েছিল। রুদ্র তার গায়েও হাত তুলেছে। তাই আজ চন্দ্রিমা অর্থাৎ ছুটি খুব কান্না করে আর বলে, আমাকে ক্ষমা করে দে ভাই। রাতে আমি যদি তোর ডাকে সাড়া দিতাম তাহলে হয়তো তুই আজ বেঁচে থাকতি। রাগ করে তোর সাথে কথাও বলিনি। শিবু বলে, মানে কি বলছিস? কি হয়েছিল রাতে? ছুটি বলে, রাতে আমাকে সে বারবার ডেকে বলছিল বোতল দিতে, মদ খাবে, কিন্তু আমি রেগেছিলাম। তাই তাকে বলেছি ঠাকুর ঘরে যেতে আর সেখানে গিয়ে খেতে। আমি তো বুঝতে পারিনি যে সে সত্যিই চলে যাবে সেখানে। আমরা কেউ বাঁচবো না এই বাড়িতে থাকলে। এটা অভিশপ্ত বাড়ি ভাই, চল আমরা এখান থেকে দূরে চলে যাই। আমরা বাঁচবো না এখানে। ওই সময় দেখা যায় সেখানে পুলিশ চলে আসে আর বলে, এটা অস্বাভাবিক মৃত্যু, তাই আমাকে আসতেই হলো। শিবু বলে, কে বলেছে অস্বাভাবিক মৃত্যু? জুঁই বলে, আমি বলেছি, আমি তাকে ডেকেছি। আদি এসব দেখে বলতে থাকে, রুদ্র বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিল, তাই হয়তোবা এসব হয়েছে। এখানে অস্বাভাবিকের কিছুই নেই, তাই আপনি চলে যেতে পারেন। জুঁই বলে, না আছে, মেজো দাদাকে খুন করা হয়েছে আর খুন করেছে বড় দাদা শিবু। আমি দেখেছি উনাকে রাতের বেলা রুদ্রকে জোর জবরদস্তি করে মেডিসিন খাওয়াতে। আমি নিশ্চিত উনিই তাকে কিছু করেছেন। শিবু বলে, মানে আমি আমার ভাইয়ের খুনি? তুমি এসব কি বলছো কি জুঁই? আমি কেন আমার ভাইকে মারবো? তোমার কোথাও দেখতে ভুল হয়েছে। পুলিশ অফিসার মানুষ বলে, কে আসল দোষী তা পুলিশ ঠিক করবে। বডি নিয়ে চলো থানায়। আদি বলে, মানে বডি নিয়ে যাবে মানে কি? মানুষ বলে, তার বডি পোস্টমর্টেম করা হবে, তারপর আপনারা তাকে নিয়ে যেতে পারবেন শেষ কাজের জন্য। শিব এসব শুনে বলে, অসম্ভব। যেখানে রঙ্কিনী ভবনে কখনো পুলিশই আসেনি সেখানে আপনি বলছেন আমার ভাইয়ের বডি কাটাছেঁড়া করবেন? আদি বলে, হ্যাঁ সেটাই, এই কাজ আপনারা করতে পারবেন না। মানুষ বলে, দেখুন, পুলিশের কাজে বাধা দিতে আসবেন না, তাহলে আপনাদের সবাইকে জেলে নিতে আমি বাধ্য হব। পদ্মই সবকিছু দেখে কাঁদতে কাঁদতে তার ছেলেদেরকে বলছিল যে রুদ্রকে পোস্টমর্টেমে না পাঠাতে, কিন্তু মানুষ তো কারো কথাই শোনে না আর রুদ্রর বডি নিয়ে সেখান থেকে চলে যায়। এসবে পদ্ম বেশ অসুস্থ হয়ে পড়ে। রাতে ডাক্তার পদ্মকে দেখে আদিকে জানায় যে পরপর এতগুলো মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারছে না সে, তাই বড় একটা ডাক্তার দেখিয়ে নিলে বেশ ভালো হয়। আর রাতের বেলা দেখা যায় মর্গ থেকে মানুষ রুদ্রর বডিটাও নিয়ে আসে। মানুষ তখন ডাক্তারের থেকে রুদ্রর মেডিসিন ডিটেলস নেয়। ডাক্তার জানায় রুদ্র যদি বেশি উত্তেজিত হয়ে পড়ে তাহলে তাকে একসাথে 4টা ট্যাবলেট দিতে পারবে। আমি এটাই বলেছিলাম। সেই রাতে শিবুকে আমি এটাই সাজেস্ট করি আর সে আমার অনুমতিতেই রুদ্রকে মেডিসিন জোর করে খাওয়ায়, কারণ রুদ্র কখনোই মেডিসিন নিজ ইচ্ছায় খায় না। তবে হ্যাঁ, আমি এটাও জানিয়েছিলাম একসাথে 4টা ট্যাবলেট খাওয়ার পর কিন্তু সে আর নেশা করতে পারবে না মদ খেয়ে, কিন্তু সে তো সেটাই করেছে। এসব শুনে মানুষ আজকের মতো সেখান থেকে চলে যায়। এদিকে রাতের বেলা পদ্মকে কেউ একজন গলা চেপে ধরেছিল, যার ভয়ে সে কাঁপতে কাঁপতে ঘুম থেকে উঠে পড়ে। তখনই ছুটি চলে আসে আর তার মাকে শান্ত করে, কিন্তু পদ্ম তো খুব ভয়ে ছিল। দৃশ্য চলে যায় পরের দিন।
ছুটি পুরোহিতকে ডেকে রিকোয়েস্ট করে তাদের বাড়িকে অভিশাপ মুক্ত করতে, কারণ এই বাড়িতে একের পর এক মানুষ মারাই যাচ্ছে, তাই যে করে হোক তাদেরকে এই অভিশাপের হাত থেকে বাঁচাতে হবে। পুরোহিত বলে টাকা দিয়ে এই অভিশাপ যাবে না, এটা তো হওয়ারই ছিল। সোমনাথের একটা ভুল সিদ্ধান্তের জন্য একটা পরিবারের 6 জন মারা যায়। সোমনাথ একজনকে চোর ভেবেছিল, যার ফলে সেই লোক মিথ্যা চোরের অপবাদ নিতে না পেরে তার পুরো পরিবার সহ আত্মহনন করে নেয়। একটা সুন্দর পরিবার তার ভুল অপবাদের কারণে ধ্বংস হয়ে যায়, আর তারই অভিশাপ লেগেছে এই পরিবারে। 5 জন তো ইতিমধ্যেই মারা গেছে, আমার হিসেব ভুল না হলে এই পরিবারের আরো একজন মারা যাবে। অন্যদিকে তখন জবা চা করছিল, আর সেই সময় একটা ফ্ল্যাশব্যাক দেখা যায় যেখানে সেই মেয়েটার মা বলছিল তাকে বিয়ে দিয়ে বিদায় করবে জলদি। মেয়েটা এসব শুনে বলে আমি বিয়ে করব না। তার মা বলতে থাকে তুই বিয়ে করবি না, তোর ঘাড় বিয়ে করবে। এই বলেই সে চা খায়, আর তখনই তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, আর তার মা সেখানেই মারা যায়। হয়তোবা তাকে বিষ দেওয়া হয়েছিল। এখন কে তাকে বিষ দিয়েছে তা তো পরবর্তীতেই জানা যাবে। এদিকে বর্তমানে জুই মানুষকে কল করে আর বলে কিছু জানতে পারলি? মানুষ জানায় হ্যাঁ, রুদ্রর পেটে এক রকমের বিষ পাওয়া গেছে, যার সাথে মেডিসিন বা মদ খাওয়ার কোনো সম্পর্ক নেই। এই বিষটা পাওয়া যায় কিছু গাছের পাতা থেকে। খুনি এই বাড়িতেই আছে, যে খুব বড় চালাক। জুই বলে তার মানে খুনি এখানেই কেউ একজন হবে, সে আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে। মানুষ বলে হ্যাঁ, সে তোর আশেপাশেরই কেউ হবে। তখনই জবা তাকে 1 কাপ চা দিয়ে যায় আর বলে এই নাও চা খাও, আমি বানিয়েছি। জবা যাওয়ার পরই মানুষ বলে জুই তুই এই বাড়িতে সাবধানে থাকবি, সেখানে কাউকেই বিশ্বাস করলে কিন্তু হবে না, কারণ খুনি যে কেউ হতে পারে। তুই আমাকে সবার আগে বলবি যদি কিছু সন্দেহজনক দেখিস, আমাকে ওয়াদা কর। জুই বলে মানুষ আমার খুব ভয় করছে, আমাকে এখান থেকে নিয়ে যা তুই। এই বলতে বলতেই জুই চাটা খায়, আর সাথে সাথেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে থাকে। মানুষ ফোনে থাকায় বুঝতে পারে এই ব্যাপারটা, তাই সে জলদি সেই বাড়িতে চলে আসে। এর মধ্যে ডাক্তারও চলে এসেছিল। ডাক্তার দেখে জানায় যে জুই এখন ঠিক আছে। মানুষ জিজ্ঞেস করে আপনাদের কাজের মহিলাটা কোথায়? আদি বলে কেন, তার কথা কেন জিজ্ঞেস করছেন, কি হয়েছে বলুন তো? মানুষ বলে কারণ জুইকে বিষ দেওয়া হয়েছে। ডাক্তারও বলে হ্যাঁ, উনি ঠিকই বলছেন, জুইয়ের খাবারে বিষ পাওয়া গেছে। মানুষ তখন বলতে থাকে খাবার নয়, বরং চা। আমি কলেই ছিলাম যখন জবা তাকে চা দিয়ে যায়, আর সেই চা খাওয়ার সাথে সাথেই জুইয়ের উপর বিষক্রিয়া শুরু হয়। তাই এবার জবাকে ধরলেই সব সত্যি বেরিয়ে আসবে যে সে কেন এই কাজ করেছে। আদি বলে ঠিক আছে, আমিও যাচ্ছি আপনার সাথে, কারণ জুই আপনার ভালো বন্ধু হতে পারে, কিন্তু সে আমার স্ত্রী, তাই আমারও একটা দায়িত্ব আছে। মানুষ বলে হ্যাঁ ঠিক আছে চলো। এরপর আর একটা অতীতের দৃশ্য দেখা যায়। সেই মেয়েটা কিছু বাচ্চাদেরকে বলতে থাকে আজ থেকে তোমরা আমার রাজত্বে নিরাপদে থাকবে, এখানে না থাকবে কোনো কষ্ট, না থাকবে কোনো অভাব। আমি তোমাদের সব সময় নিজ হাতে রক্ষা করব, আমি তোমাদের সবার দায়িত্ব নিব, আমি হচ্ছি তোমাদের রানী। সে যখন এসব বলছিল তখনই তার ভাই আর বাকিরা খুব হাসাহাসি করে আর বলে কি তুই রানী, তোর এতই শখ রানী হওয়ার, মেয়ে হয়ে রাজত্ব করবি, করাচ্ছি আমি তোকে। এই বলেই মেয়েটার পছন্দের পুতুল ভেঙে ফেলে তার ভাই, আর বলে যে নিজের পুতুলটাকে রক্ষা করতে পারে না, সে আবার আমাদেরকে রক্ষা করবে, সে আবার নাকি রাজত্ব চালাবে। এইসব বলে খুব হাসাহাসি করে তারা মেয়েটার উপর। মেয়েটা তো ভেতরে ভেতরে খুব রেগে যায়, কিন্তু সে কাউকে তখন কিছুই বলে না। এখান থেকে দৃশ্য আবারও চলে আসে বর্তমানে। মানুষ আর আদি জবাকে জঙ্গলে খুঁজে পায়, আর সেখানে পেয়েই তাকে ধরে আনে সোজা বাড়িতে। জবা তো বারবার বলছিল যে সে কিছুই করেনি, সে সবের কিচ্ছু জানে না। এদিকে জুই হুঁশে ফিরে আসতেই দেখা যায় সবার আগে জবাকে বলে যে জবা মাসি, আজ তুমি যদি না থাকতে তাহলে আমি বেঁচেই থাকতাম না। জবা বলতে থাকে আমি তোমাকে চা দিয়ে যখন চলে যাচ্ছিলাম তখন তোমার পড়ে যাওয়ার আওয়াজ পাই, আর গিয়েই দেখি তুমি বিষ খাওয়ার মতো করে পড়ে আছো। বুঝতে পারি তোমার পেটে বিষ গেছে, আর এটা দেখেই আমি অনেক ঘাবড়ে যাই, আর সবাইকে অনেক ডাকাডাকি করি, কিন্তু কাউকে পাই না। তখনই আমার মনে পড়ে রঙ্কিনী দেবীর গলায় নিম পাতা আর রসুনের মালা থাকে, তাই আমি সাথে সাথে নিম পাতার রস তোমাকে খাইয়ে দেই, যাতে করে তুমি বমি করো আর ওই বিষটা বেরিয়ে আসে যতটা সম্ভব ততটা, এতে করে বিপদ কিছুটা হলেও কমবে। আর সেটাই হয়। এরপরে আমি চলে যাই জঙ্গলে। তবে আমি জঙ্গলে পালাতে যাইনি, বরং তোমার জন্য জড়িবুটি আনতে গিয়েছিলাম, যাতে তোমার উপকার হয়। আর আদিবাবু, আমি তোমাকে 4 বছর বয়স থেকে লালন পালন করেছি, আর সেই তুমি কিনা আজ আমাকে এভাবে খুনি ভেবে ধরে আনলে। আমার না সত্যি খুব কষ্ট হচ্ছে এইটা মানতে যে আমাকে তোমরা কেউ বিশ্বাস করনি, অথচ আমি এখানে কত বছর ধরে রয়েছি।
সবার সেবা করে যাচ্ছি। মানুষ এই সবকিছু শুনে বলে, আসলে ভুলটা আমার দ্বারাই হয়েছে, আমি দুঃখিত। আমি বুঝতে পারিনি আপনি জুইকে সেভ করেছেন, খুন করতে চাননি। কিন্তু এখনো প্রশ্ন একটা থেকেই যায় যে বিষটা তাহলে কে দিয়েছিল চায়ের কাপে। এসব বলার পরই সে জুইকে বলতে থাকে, শোন, আমি তোকে এখানে আর থাকতে দিব না জুই, তুই ফিরে চল। আমি কেসটা সমাধান করার আগে তোকে এখানে থাকতে দিতে কখনোই পারি না। এটা একটা মৃত্যুপুরী হয়ে গেছে, কারো কোনো বিশ্বাস নেই, তোর যখন তখন যে কোনো কিছু হতে পারে। জুই তখন বলে, না, তুই আমাকে অনেক হেল্প করেছিস, এখন থেকে আমি আমার সিদ্ধান্ত নিব। যদি ভাগ্যে মৃত্যু লেখাই থাকে তাহলে সেটাই হবে। তুই এখন যা প্লিজ। আর মানুষ, সবকিছুর জন্য তোকে ধন্যবাদ। এখান থেকে দৃশ্য চলে যায় পরদিন সকালবেলা। আদি জুইকে বলে, আমাকে মাফ করে দাও, আমি তোমার মা বাবাকে কথা দিয়েছিলাম তোমার খেয়াল রাখবো, তোমার যত্ন করব, কিন্তু আমি পারিনি। জুই তখন বলে, আমাকে নিয়ে আপনার এত ভাবতে হবে না। একটা কথা বলুন তো, আপনার কি মনে হয় এই যা কিছু ঘটছে তা কি রঙ্কিনী দেবীর অভিশাপে ঘটছে, নাকি সেই কৃষকের অভিশাপে যে নিজের পুরো পরিবারকে নিয়ে আত্মহনন করেছিল? এই সব প্রশ্নের উত্তরে আদি কিছু বলবে তার আগেই বাইরে তার বোনের চেঁচামেচি শোনা যায়। সে এতটাই ভয় পেয়ে আছে যেই বাড়ি ছাড়তে চাইছে। আদিরাও তখন তার কাছে ছুটে আসে আর তাকে অনেক বোঝায়, বুঝিয়ে শুনিয়ে এখানে আটকে রাখে। আজ যখন জুই ঠাকুর ঘর পরিষ্কার করছিল তখনই সে এখানে একটা ফুলের থেকে সেই বিষের গন্ধটা পায়, যা সে ওই চায়ের মধ্যে পেয়েছিল। এরপরে জুই বাড়ির বাইরে আসে সেই ফুল গাছ চেক করতে। ওই সময় সেখানে গ্রামীণ ব্যাংকের লোক আসে তার সাইনের জন্য, কারণ আদি তার নামে টাকা জমা করেছে। এই সব কিছুতে জুই বেশ অবাকই হয়। আদিকে জুই এখন নতুন ভাবে চিনতে থাকে যে সে সত্যিই তার জন্য অনেক কেয়ার করে, তাই ভবিষ্যতের কথা ভেবে তার নামেই টাকা রাখছে। সেদিন রাতের বেলা জুই বাইরে সেই একই বিষের গন্ধ পায়, তাই সে আবারও চলে আসে আর এসেই দেখে জবা সেগুলো গুঁড়ো করে ছিটিয়ে দিচ্ছে। এসব দেখে জুই অবাক হয়। জবা তখন জুইকে সাবধানও করে সে যেন এদিকে না আসে, কারণ এই বিষটা ভয়ঙ্কর আর এটা তৈরি করাও অনেক কঠিন। গাছ থেকে পাড়ার পর সেগুলো পিষতে হয়, এটা ব্যবহার করা হয় সাপ আর পোকামাকড় মারার জন্য। এসব দেখে জুই তখন মানুষের কথা মনে করে যে রুদ্রর পেটে এরকমই একটা বিষ পাওয়া গিয়েছিল আর খুনি খুবই চালাক, তাই তাকে ধরতে হলে জুইকে আরো মাথা খাটাতে হবে। এরপরে অতীতের আর একটা দৃশ্য দেখানো হয় যেখানে সেই মেয়েটা এখন আরেকটু বড় হয়ে গেছে আর আজ সে আদির বাবা এবং দাদাকে ডাকাত দলের হাত থেকে প্রাণে বাঁচায়। আদির দাদা তো তখন খুবই অবাক হয় আর মেয়েটাকে বলে, তুমি আমার বংশের একমাত্র প্রদীপকে বাঁচিয়েছো, তাই আমি তোমাকেই আমার বাড়ির বউ করে নিব। কি আমার বাড়ির বউ হবে তো? মেয়েটা তো তখনই রাজি হয়ে যায়। আর এখন বর্তমানে দেখা যায় সেই অবহেলিত মেয়েটাই হচ্ছে আজকের পদ্ম, অর্থাৎ আদির মা। মেয়েটার মধ্যে অনেক গুণ ছিল, কিন্তু সবকিছুই সংসারের বেড়াজালে চাপা পড়ে গেছে। দেখা যায় আজ বাড়ির সবাই যায় আদির বাবার মৃত্যুর পর শান্তি পূজা করতে। এদিকে বাড়িতে পদ্ম একা একা তার পানের বাক্স খুঁজে বেড়াচ্ছিল। তখনই সেখানে জুই আসে আর বলে, এটাই খুঁজছিলে? পদ্ম দেখে সেখানে তার তৈরি সেই বিষটা আছে। আসলে এই পদ্মই এতদিন ধরে সবাইকে খুন করেছিল, কিন্তু কেন সেই খুনগুলো করেছে তাও নিজের পরিবারের লোককেই সেই সব কারণগুলো এখন জানা যাবে। আমরা তো আগেই দেখেছি যে পদ্ম সেই ছোট থেকেই অনেক অবহেলা আর তুচ্ছতাচ্ছিল্য পেয়ে বড় হয়েছে। যখন সেই রঙ্কিনী ভবনে বউ হয়ে আসে তখন সে নিজেকে এখানকার রানী ভাবতে শুরু করে আর এই পুরো রঙ্কিনী ভবনকে সে তার রাজত্ব ভাবতে থাকে, কারণ তার ভাই বলেছিল যে সে কখনো রানী হতে পারবে না, তার কোনো যোগ্যতা নেই। তার মা বাবাও তাকে সব সময় এভাবেই বলতো, সব সময় তাকে তুচ্ছ তাচ্ছিল্য করত, তার কোনো গুণকেই কোনো পাত্তা দিত না, অথচ তার মধ্যে ছিল যথেষ্ট যোগ্যতা। তো জানা যায় পদ তার ছেলে রুদ্রকে খুন করে, কারণ রুদ্র সেই রাতে তার মায়ের সত্যিটা জেনে যায়। তার মা যে শাড়ি পরে তার স্ত্রী কমলিনীকে খুন করেছিল সেই শাড়িটা সে দেখে নেয়, আর এই জন্যই পদ্ম নিজ হাতে তার ছেলে রুদ্রকে বিষ দিয়ে খুন করে। আর কমলিনীকে সে খুন করেছিল কারণ কমলিনী খুবই বদরাগী আর বজ্জাত ছিল। পদ্ম তাকে এই বাড়ির বউ হিসেবে গ্রহণ করেছিল ঠিকই, তবে সেটা শুধুমাত্র রুদ্রকে ধরে রাখতে, কারণ রুদ্র তো কমলিনীর প্রেমে একেবারে পাগল হয়েছিল, তাই তাকে গ্রহণ না করলে তার ছেলেও হয়তো তার থেকে হাতছাড়া হয়ে যেত। তাই সে সবটা মেনে নেয় আর কমলিনীকে সহ্যও করতে থাকে। কিন্তু কমলিনী পদ্মর সব ধৈর্যর বাঁধ ভেঙে ফেলে
যেদিন সে রঙ্কিনী দেবীর মূর্তি পানিতে ফেলে দেয় সেদিন সে প্রচন্ড রেগে যায়। তাই সেই রাতের বেলাতেই পদ্ম কমলিনীকে রুদ্র হয়ে চিঠি লেখে আর বাইরে ডাকে। কমলিনীও রুদ্রর কথা ভেবে বাইরে আসে, আর ঠিক সেই সময় সুযোগ বুঝে পদ্ম তাকে নলকূপে ধাক্কা দিয়ে মেরে ফেলে। আর সেদিন রুদ্র শুধু তার মায়ের শাড়িটাই দেখে, কিন্তু এটা যে তারই মা ছিল সেটা সে জানতো না। সেটা সে মারা যাওয়ার কিছুক্ষণ আগেই জানতে পারে, আর এ কারণেই তো তারও মৃত্যুটা হয়। তারপর ওই বল্লরী, তাকে পদ্ম খুন করে, কারণ পদ্ম বল্লরীকে বাচ্চা না হওয়ার ওষুধ লুকিয়ে লুকিয়ে খাওয়াতো। কারণ বল্লরী মানসিকভাবে অসুস্থ ছিল, আর পদ্ম কোনোভাবেই চাইতো না যে তার ঘরেও অসুস্থ কোনো বাচ্চা হোক। এটা সে কখনোই মেনে নিতে পারবে না, আর এজন্যই সে বল্লরীর সাথে এমনটা করত। কিন্তু একদিন এই ব্যাপারে বল্লরী জেনে যায়, আর তখনই সে রেগে মেগে পদ্মকে হুমকি দেয় যে সে তার হাজবেন্ড ফিরলে সবটা তাকে জানিয়ে দিবে, যে তার এতদিন ধরে মা না হওয়ার পেছনের কারণ হলো তার নিজেরই মা পদ্ম। এসব কারণে পদ্ম এতটাই রেগে যায় যে বল্লরী যখন ঘুমিয়েছিল সে তখন এই ঘুমন্ত বল্লরীর গায়েই আগুন ধরিয়ে দেয়। আর এরপরই তো বল্লরী অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যায়। পদ্ম আসলে ধীরে ধীরে আস্ত একটা সাইকোতে পরিণত হয়েছিল, কেননা পরবর্তীতে সে তার নিজের স্বামীকেও খুন করে। কারণ তার স্বামী জানতে পেরে গিয়েছিল বল্লরীর বাচ্চা না হওয়ার কারণ পদ্ম নিজে ছিল, আর এই সত্যি জানার পর তার স্বামী তাকে বারবার করে সাবধান করে আর বলে, নতুন বউয়ের সাথে উল্টোপাল্টা কিছু করার চেষ্টা করলে কিন্তু আমি আর চুপ থাকবো না, এবার কিন্তু তোমার একটা ব্যবস্থা করেই ছাড়বো। তো এসব হুমকি ধামকি তো পদ্ম একদমই পছন্দ করে না, তাই সে নিজের স্বামীকেও বিষ দিয়ে খুন করে। এসবে তার কিছুই যায় আসে না, সে তো এই পুরো বাড়িটাকে নিজের রাজত্ব মনে করত, আর তার এই রাজত্বে যেই তার সাথে ঝামেলা করতে গিয়েছে তাকেই সে তার পথ থেকে সরিয়ে দিয়েছে। যাক, এরপর আমরা সিন্ধুজা কিভাবে খুন হয় সেটা জানতে পারি। তাকে খুন করার কারণ হচ্ছে একবার সিন্ধুজা পদ্মকে না বলেই তার আঁচল থেকে চাবি নিয়ে নিয়েছিল ঠাকুর ঘর থেকে কিছু জিনিস আনতে, আর এই ব্যাপারটা দেখে পদ্ম ভাবে আজ সে না বলে আঁচল থেকে চাবি নিয়ে তাহলে কাল তো আমার সংসারটাও ছিনিয়ে নিবে। কিন্তু এই রঙ্কিনী ভবন শুধুমাত্র আমার, এখানে আমারই রাজত্ব। আর এসব ভেবেই পদ্ম সেদিন সিন্ধুজার খাবারেও বিষ দিয়ে দেয়, আর তার ইনহেলারটা লুকিয়ে রাখে যাতে করে বিষক্রিয়াতে সে কষ্টে ধুকে ধুকে মারা যায়। আর তেমনটাই হয়েছে, আর কেউ বুঝতে পারেনি। সবাই ভেবেছে ইনহেলার ছিল না, তাই সে নিঃশ্বাস নিতে না পেরে মারা গেছে অসুস্থতার কারণে। এতে করে কেউ এই মৃত্যুটাকে অস্বাভাবিক মৃত্যুও বলে না, আর যার কারণে পুলিশে কেসও হয় না। এই সব কিছুই পদ্ম প্ল্যান করে করেছিল। বর্তমানে এই সব কিছু পদ্ম জুইকে বলে দেয়, আর এরপর বলে, এখন আমি তোকে খুন করব। তুই সেদিন চা খেয়ে মরলি না, তোর কপাল ভালো ছিল বলে, তবে আজ মরবি। আমার পথে যে বাধা হয় আমি তাকেই শেষ করে দেই। তাই তো আমি আমার নিজের মাকেও খুন করেছিলাম। তো সেদিন তার মায়ের চাতেও সেই বিষ মিশিয়ে দিয়েছিল, আর সে কারণেই তার মা মারা যায়। পদ্ম যখন এসব বলছিল তখনই হঠাৎ সে খেয়াল করে এটা তো জুই না, বরং রঙ্কিনী দেবীর রূপ, আর তার চোখ থেকে তখন আলো আসতে থাকে। এটা দেখে সে ভয়ে পেছনে পড়ে যায়, আর সাথে সাথে মাথা ফেটে সে সেখানেই মারা যায়। এভাবেই তার পাপের শাস্তি হয়। কিছুক্ষণ পরই দেখা যায় জুইরা সবাই আসে, আর এসেই দেখে সে মারা গেছে। মানুষ তখন পদ্মর বিষ রাখার বাক্সটা তার পাশেই পড়ে থাকতে দেখে। এটা দেখে সে সাথে সাথে সেটা নিয়ে নেয়। হয়তোবা এটার মাধ্যমেই সামনে আসবে আসল খুনি পদ্মর কাহিনী, কারণ এরা তো কেউ এখনো সত্যিটা জানে না। এবার কিছুক্ষণ পরই তার শেষ কাজ করা হয়। এই সব কিছুর পর নদীর ধারে দাঁড়িয়ে জুই আদিকে বলে, আমি আমার মা বাবার কাছে বোঝা ছিলাম, আর আপনার কাছেও। সারা জীবন ভালোবাসা ছাড়া আমি কাটাতে পারবো না, খুব কঠিন হয়ে যাবে আমার জন্য। তাই আমি আপনাকে এই বিয়ে থেকে মুক্তি দিচ্ছি। আমি এখন সম্মানের সাথে বাঁচতে চাই, আর পারবো না এইভাবে বাঁচতে। আপনি ভালো থাকবেন, আমি চলে যাচ্ছি। তখনই আদি তাকে আটকায় আর বলে, কিন্তু আমি তোমাকে ছাড়তে চাই না। আমাকে কি তুমি একটা চান্স দিবে না ভালোবাসার জন্য, প্লিজ? এই বলেই সে তার হাতে চাবি দিয়ে দেয় আর বলে, আমার ঘর সংসার জীবন সবকিছুর দায়িত্ব আজ থেকে তোমার। এই রঙ্কিনী ভবনও তোমার, তুমি থাকবে তো? জুইও তখন এতে রাজি হয়ে যায়। দেখা যায় জুইও এবার পদ্মর মতো শাড়ি পরে আর আঁচলে চাবিটা বাঁধে, আর এভাবেই সে সারা বাড়ি হেঁটে বেড়ায়। আর পরে পদ্মর মতোই সে রঙ্কিনী দেবীর পুজোও করে। আর একটা স্মাইলের সাথে আজকের গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। আসলে ছোটবেলার ট্রমা একটা মানুষকে ধীরে ধীরে কতটা ভয়ঙ্কর করে তুলতে পারে এটাই দেখানো হয়েছে আজকের গল্পে। পদ্মর কাছে সব ধরনের যোগ্যতা থাকা সত্ত্বেও ছোটবেলা থেকেই তাকে অনেক অপমান অপদস্থ হতে হয়েছে, আর এর ফলেই ধীরে ধীরে সে এত ভয়ঙ্কর হয়ে উঠেছে। তবে এভাবে সে তার পাপের বোঝা বাড়িয়েছে, তাই শেষমেশ হয়তো দেবী তার
পাপের বিনাশ ঘটিয়েছে। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।